নমস্কার। আজকে আমি আপনাদের কাছে একটি গল্প পড়ব। গল্পের বই থেকে গল্প পড়ব। নবকুমার বসুর লেখা আমার খুব প্রিয় একটি গল্প, ধরিত্রী। নবকুমার বসু পেশায় চিকিৎসক, নেশায় সাহিত্যিক এবং বিদেশে বসবাস করেন। আসেন দেশে, বিভিন্ন সেমিনার, আলোচনা ইত্যাদি সব জায়গায় যান, আর লেখালেখি তো আছি। তো তারই লেখা একটি গল্প আমার খুব ভালো লেগেছিল। তো আমার সেই ভালো লাগাটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিই, পড়ি। গল্পটা হলো নবকুমার বসুর 50টি গল্প, তার মধ্যে থেকে আমি বেছে নিয়েছি ধরিত্রী এই গল্পটি। লেখক এরকম লিখছেন: আমার গাড়ির চালক দেওকীনন্দন। বছরে 3-4 বার দেশে যায় দেওকীনন্দন। সপ্তাহখানেকের বেশি থাকে না। 13-14 বছর আমার গাড়ি চালাতে চালাতে আমার কাজের ধরন ধারণ, ব্যস্ততা ও সব বুঝে গেছে। আমি ও না থাকলে কতটা যে অসুবিধের মধ্যে পড়ি সেটা ও সব থেকে ভালো বোঝে। কেননা অন্য কারোর হাতে আমি গাড়ি চালানো ছাড়ি না। নিজে শত চেষ্টা করেও অসুবিধে থাকলেও আমি গাড়িটুকু চালিয়ে নিই। আর ফিরে আসার পর, ও দেশ থেকে ফিরে আসার পর নার্সিংহোম থেকে বাড়ি অথবা বাড়ি থেকে নার্সিংহোম যাওয়ার পথে টুকটাক ওর সঙ্গে আমার গল্প হয়। আমি নিজের কাজের ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু তা সত্ত্বেও ওকে একটু ব্যস্ত রাখি, একটু দেশের গল্প শুনি। যেমন এবারে গাড়ি ও চালাচ্ছে, আমি পেছনে বসে আছি, একটু জার্নালগুলো দেখছি। জিজ্ঞাসা করলাম, এবার চাষবাস কেমন হলো গো দেওকী? গাড়ি চালাতে চালাতে দেওকী বললে, মানে অদ্ভুত একটা বাংলা হিন্দি মিশিয়ে ও কথা বলতো। বললে, আম তো বহুত বড়িয়া হলো এই বরস, লেকিন ধান ভালো হলো না। বললাম, কেন গো? বৃষ্টি তো ভালোই হয়েছে। প্রথম দিকে শুকা গেল তো ফজলি আম বড় সাইজ হলো, এদিকে ধান চারা মরে গেল। তাহলে তো মুশকিলই হলো। ধানটাই তো তোমাদের আসল। কবে পুছু दूसरी बार উঠতে হলো। গাছ বড়া হবে না, মগর পাকবে জলদি। তো তোমার ছেলে পুলে, ভাইপো এরা তো সব রয়েছে। এখানে বলে নি যে দেওকীনন্দনের 2 ছেলে, তাদের একটু শহরের আঁচ লেগেছে। তারা দুনালা প্যান্ট পরে, চোখে কালো রোদ চশমা পরে, তারা একটু বাবু। কিন্তু দেওকীনন্দনের খুব কাছের, খুব প্রাণের তার একমাত্র ভাইপো রঘুনাথ, বড় দাদার ছেলে। রঘুনাথের বউ সরস্বতিয়া। ওরা নিঃসন্তান। আমার কাছে কয়েকবার দেওকীনন্দন ওদের নিয়ে এসেছিল। তা প্রথমবার যখন নিয়ে আসে তখন ওদের মোটামুটি আমি দেখে নিয়েছিলাম। বউটির বয়স বছর 19, আর দেওকীনন্দন 22-23। পেটানো পরিশ্রমী চেহারা। তো আমার এখানে আসার পর আমি ওদের ভালো করে দেখলাম। ব্লাড টেস্ট, এক্স-রে, আল্ট্রাসাউন্ড স্ক্যান করেও মেয়েটার শারীরিক তো কোনো গন্ডগোল পেলাম না। কিন্তু ওপর রঘুনাথকেও পরীক্ষা করলাম, সবই ঠিকঠাক আছে। কিন্তু সিমেন্ট অ্যানালিসিস করেই আমার চক্ষু স্থির। দেখলাম ওর শরীরে স্পাম তৈরি হয় না। বুঝিয়ে বললাম গন্ডগোলটার কথা, মানে পুরোপুরি নিরাশও করলাম না। বললাম পরের বার ওর একটা টেস্টিকুলার বায়োপসি করে দেখব, তারপর দরকার হলে একটা সূক্ষ্ম অপারেশনের সম্ভাবনা আছে। কিন্তু মাস 6 পরে বায়োপসি করে বুঝলাম অপারেশন করার কোনো দরকার নেই। রঘুনাথের শরীর শুক্রাণু উৎপাদন করতেই পারে না। আকারে ইঙ্গিতে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। বললাম, আচ্ছা রঘুনাথ,
তোমার কি কখনো কোনো আঘাত টাঘাত লেগেছিল? ও মাথা নাড়ে। পান বসন্ত হয়েছিল ছোটবেলায়? না। মামস, মানে ওই গাল গলা ফুলে যে অসুখটা হয়। দেখলাম চিন্তাচ্ছন্ন রঘুনাথ পাশ থেকে ঠোনা মারল ওর বউ। ফিসফিস করে কানের কাছে মুখ এগিয়ে আনলো। রঘুনাথ তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ। 12-14 বছরের সময় কানের নিচে থেকে গলা পর্যন্ত ফোলা ফোলা ভাব এসেছিল, জ্বরও হয়েছিল। সম্ভাব্য কারণটা বুঝে নিয়ে এবার প্যাড টেনে ওষুধপত্র লিখলাম। আমার সামনে বসে থাকতো সারসেতিয়া, এক গলা ঘোমটা টেনে। হঠাৎ দেখলাম ঘোমটা সরে গেছে, প্রশ্ন ফুটে উঠেছে দু চোখে। আমার সঙ্গে চোখাচোখি হতেই ঘোমটা টেনে দিল, এগিয়ে গেল রঘুনাথের দিকে। রঘুনাথ প্রশ্ন করল, আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব, এখন দাওয়াই খেলে কি ওষুধ সেরে যাবে? আমি বললাম, আরে এই না না, তোমার কোনো অসুখ নেই তো? তাহলে দাবাই দিচ্ছেন যে? কি বলি, নিজের মুখে অসুখ নেই বলে কবুল করেছি, এ প্রশ্ন তো করতেই পারে। তাই একটু ঘুরিয়ে বললাম, আর না শোনো না, অসুখ না থাকলেও ছোটবেলায় অসুখের জন্যেই তোমার শরীরে বীজ তৈরি হচ্ছে না ঠিক মতো। এখন ওষুধপত্র খেয়ে দেখো, ঠিক মতো বীজ তৈরি হলেই তোমার বউয়ের বাচ্চা হতে পারে। হঠাৎ দ্বিতীয়বারের জন্য দেখলাম বউটার ঘোমটা খসে গেছে। গভীর কালো চোখের দৃষ্টিতে প্রশ্ন থমকে রয়েছে। 2-1 মুহূর্ত পরেই সে অস্ফুট উচ্চারণ করে ফেলল, ডাক্তার সাহেব, মগর নেই হলে সে? এই প্রশ্নটা আরো কঠিন, অথচ অথচ কিছু তো বলতেই হবে। একটু থেমে থাকার পর বললাম, না না, না হওয়ার কথা কিন্তু আগে থেকে ভাবতে নেই। তো এবারে পুজোর কদিন আগে থেকেই দেখি দেবকীনন্দনের মুখ থমথম করছে। সাধারণত প্রাণবন্ত হাসি খুশি থাকেও। বললাম, ব্যাপার কি দেবকীনন্দন, তোমার চোখ মুখ ওরকম দেখাচ্ছে কেন? মন মেজাজ খুব খারাপ ডাক্তার সাহেব, আমার দেশটা একেবারে নরক হয়ে গেল। আজ সকালে বিবিকার চিঠি মিলা, আপনাকে বলেছিলাম না কয়েকটা মাস্তান সম্পত্তি টম্পত্তি নিয়ে হুজ্জত বাঁধাতে যায়। যত আক্রোশ ওদের ওই রঘুনাথ আর সরস্বতিয়ার দিকে। আসলে সরস্বতিয়াকে ফুসলে নিয়ে যেতে চায়। দেখতে শুনতে খুব ভালো তো মেয়েটা। বললাম, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, কিন্তু কিন্তু কি কি হয়েছে ওদের নিয়ে? বললে, 10-10 আগে রঘুনাথরা টকি শো দেখে গ্রামে ফিরছিল। তখন কয়েকটা মাস্তান ওদের অ্যাটাক করেছিল, খুব মার দিয়ে অজ্ঞান করে ফেলেছিল রঘুনাথকে। সরস্বতীকেও ধরে বেইজ্জত করেছে। এরপর গ্রাম থেকে লোকজন গিয়ে খুঁজে ওদের বাড়িতে তুলে আনে। আর তারপর থেকে দুজনে ওরা ভয়ে একটা বোবা হয়ে গিয়েছে। বলছে বলছে ওরা ওখানে আর থাকবে না, অন্য কোথাও চলে যাবে। আমি আর কি বলবো, দেবকীনন্দন আমার বাড়ির লোকের মতোই। তাই বললাম, একটু ভেবে চিন্তে কাজ করো, সবকিছু তো এখান থেকে শুনে বোঝা যায় না। তুমি আগে কদিনের জন্য একবার দেশে যাও, এদিকটা আমি যা হোক করে ম্যানেজ করে নেব। ভাইফোঁটা 2 দিন পরে দেবকীনন্দন ছেলেটা মেয়েটাকে নিয়ে ফিরে এলো। খুবই মুষড়ে পড়েছে ওরা। সন্ধ্যেবেলায় চেম্বারে বসে অন্যান্য বারের মতন কথাবার্তা বললাম ওদের সঙ্গে, খোঁজ খবর নিলাম, হালকা পরীক্ষা টরীক্ষা করেও দেখলাম, দেখতে হয় বলেই। কিন্তু ডাক্তারি চোখ হঠাৎ একটু অন্যরকম লাগলো। একটা সন্দেহে বিদ্ধ হলাম এবার। আচ্ছা, সরস্বতিয়া কি
অন্তঃসত্ত্বা। সঙ্গে কিছু না বলে রাতটা পর্যন্ত অপেক্ষা করলাম। পরের দিন সকালে একই সঙ্গে সরস্বতী আর ইউরিন আর রঘুনাথের বীর্য পরীক্ষার জন্য স্যাম্পল দিতে বললাম। অলৌকিক ব্যাপারটা ঘটেই গেল। পরীক্ষা শেষে ঝুম হয়ে বসে থাকলাম কিছুক্ষণ। না, অলৌকিক কিচ্ছু ঘটেনি। রঘুনাথ যেমন নির্ভীক ছিল ঠিক তেমনি আছে, অথচ সরস্বতী আর টেস্ট পজিটিভ। সে অন্তঃসত্ত্বা। অতএব কি বলবো, কাকে বলবো? আমি কি সরল আর দুঃখী দম্পতির জন্য, বিশেষ করে সরস্বতী আর জন্য একটু মিথ্যাচার, একটু ছলনার আশ্রয় নিতে পারি? বলতে পারি কি রঘুনাথ বীজ উৎপাদন করতে পারছে এবং এবং এই জন্যেই সরস্বতীয়া অন্তঃসত্ত্বা হয়েছে? দুজনের রিপোর্ট পড়ে আছে আমার টেবিলের উপর, আমার চোখের সামনে। মুখ তুলে রঘুনাথের দিকে তাকালাম। আগে নৈশব্দ ভেঙে বললাম, না রঘুনাথ, তার কিছু উন্নতি কিন্তু দেখছি না এখনো। মাথা নিচু রেখে যেমন বসেছিল তেমনি বসে একটু একটু মাথা দিলাম ছেলেটা। ভাবখানা এ তো জানা কথাই। আপনা আপনি আমার চোখ গিয়ে পড়ল সরস্বতী আর মুখের দিকে। এই প্রথম দেখলাম আধখানা ঘুমটা সরে গেছে ওর মুখের ওপর থেকে। দীঘির মতো কালো আর গভীর দু চোখে জল আর আগুন মিশামিশি। ভেজা চোখ জ্বলছে। আমি কিছু বলার আগেই আমার দৃষ্টিকে ভৎসনা করে বলে উঠল মেয়েটা, डॉक्टर साहब हम पापी नहीं, हम विश्वास नहीं टूटा है डॉक्टर साहब। আমাকে স্তম্ভিত করে দিল। मैं औरत हूं ना। তীব্র কান্নার আবেগে গলা রুদ্ধ হয়ে আসছে মেয়েটার। বলছে, मैं धरती हूं, हाँ मैं धरती हूं। ওরা ওরা আমাকে ধর্ষণ করেছে, বীজ ছড়িয়ে দিয়েছে মাটির শরীরে, তাই প্রাণ জেগে উঠছে। আমি আমি জানি, আমি জানি। রঘুনাথ তো আমার মতন যেমন একটা চাবুক খেয়ে সোজা হয়ে বসেছে, বিস্ফারিত চোখে সরস্বতীয়ার দিকে তাকিয়ে বলছে, এ সরস্বতীয়া क्या बोलती तू? ঝরঝর করে কাঁদছে সরস্বতীয়া। सच, मैं सच बोलती हूँ, पूछो डॉक्टर साहब को। मैं मां बनने वाली हूँ। ডাক্তার সাহেব আমাদেরকে ঘুরে তাকিয়েছে রঘুনাথ। ওর ঘোলাটে দৃষ্টিতে কঠিন বিস্ময়ের বিপন্নতা, যেন আর কয়েক মুহূর্তের মধ্যে জীবন অথবা মৃত্যুর যে কোনো একটিকে বেছে নিতে হবে। এ क्या हो गया ডাক্তার সাহেব? বাকরুদ্ধ আমি। সরস্বতী আর দ্বিচারিণী নয়, ও ধর্ষণের শিকার। অথচ সেই দুর্ভাগ্যই ওর জীবনে বয়ে এনেছে পূর্ণতার অঙ্কুর। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম, হ্যাঁ রঘুনাথ, সরস্বতী ঠিক বলছে, ও অন্তঃসত্ত্বা। মেয়েটা মুচড়ে মুচড়ে ভেঙে যাওয়ার মতো কাঁদছে। মনে হলো একই সঙ্গে ঘৃণা আর হাহাকারে ফেটে যেতে চাইছে। বলে যাচ্ছে, আমাকে মেরে ফেলো, আমাকে বিষ দাও, আমাকে মাটিতে পুঁতে ফেলো। দেখে কি আস্তে আস্তে ওর দিকে হাত বাড়াচ্ছে রঘুনাথ। তাড়া খাওয়া পশু নিজের আশ্রয়ের খোঁজ পেয়ে যেভাবে তাকায়, তেমন দৃষ্টি ওর চোখে। মুখে বলছে, এ সরস্বতীয়া, এ সরস্বতীয়া, मेरा बात तो सुन, चुप जा, এ সরস্বতীয়া। আমি উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে
বাইরে বেরিয়ে আসলাম ওদের একা রেখে। ওরা থাক, ওরা কাঁদুক, ওরা বুঝুক। এই সময়টা ওদের। শোনালাম নবকুমার বসুর লেখা গল্প ধরিত্রী। কেমন লাগলো কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন।